এই ব্যস্ততম কলকাতা শহরে রোজকার ধোঁয়া, ধুলো, পলিউশন, গাড়ির হর্ন, সকাল থেকে সন্ধে অবধি গতে বাঁধা রুটিনের নিয়ম, এই সবের সঙ্গে লড়াই করতে করতে আমরা কিন্তু মাঝে মাঝে বড্ড ক্লান্ত হয়ে পড়ি। তখন শুধু মন বলে যে ছুট্টে যাই, একটু প্রকৃতির কোলে বসে আসি, একটু বিশ্রাম নিয়ে আসি, একটু নতুনভাবে লড়াই করার জন্য শক্তি সঞ্চয় করে নিয়ে আসি। এরকমই কিন্তু কিছু জায়গা আমাদের কলকাতাতেও আছে। আজকে আমি এরকমই একটা আপনাদের জায়গাতে নিয়ে যাব, যেখানে আছে প্রচুর সবুজ গাছপালা, যেখানে আছে একটা নীল জলের সরোবর এবং যার নিজস্ব একটা ইতিহাস আছে, যেটা খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো লাগবে শুনতে। নমস্কার, আমি সুতপা। আর আপনারা দেখছেন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতপা। তো সকাল সকাল আমি চলে এসেছি, কোথায় বুঝতেই পারছেন। আমার পেছনের ভিউ দেখে, আমার সাইডের ভিউ দেখে বুঝতেই পারছেন। সকাল সকাল আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার ফুসফুস যাকে বলা হয়, অর্থাৎ রবীন্দ্র সরোবর লেকে। তো আজকে খানিকক্ষণ আমার সাথে আপনারাও থাকুন এই লেকের মধ্যে, একটু ঘুরে ঘুরে দেখুন আমার সাথে এখানে কি আছে, কীভাবে ঘুরে দেখা যায়, কোথায় কি আছে। আর সকালবেলা বলে বুঝতেই পারছেন, প্রচুর মর্নিং ওয়াক করছে, প্রচুর লোকজন। আর ছেলেমেয়েরা সব রোয়িং করছে, এখানে অনেকগুলো রোয়িং ক্লাব আছে। সকালবেলা এলে এটা কিন্তু একটা বড় প্রাপ্তি, মানে এগুলো দেখা যায় লেকে, যে রোয়িং করতে দেখা যায়, খুব ভালো লাগে দেখতে। রবীন্দ্র সরোবরের অনেকগুলো গেট আছে। এই মূল মূল যে লেকটা, সেইটা ঘিরেও অনেকগুলো গেট আছে। তারপরে যেটা রাস্তার ওদিকে, লেক গার্ডেন্স ব্রিজের ওদিকে ৭ নম্বর গেটও আছে, ওটাও রবীন্দ্র সরোবরের ক্যাম্পাস। তো রবীন্দ্র সরোবর ৭ নম্বর গেট বলে লেখা আছে, ওটাও দেখাবো। তো আমি ঢুকেছি ১২ নম্বর গেট দিয়ে, যেটা গোলপাক রামকৃষ্ণ মিশনের কাছেই। এবং ঢুকে আমি লেকটাকে ডান দিকে রেখে ওই পিচ রাস্তা দিয়ে সামনের দিকে এগোচ্ছি। তো এগোতে এগোতে দেখতে পেলাম এক জায়গায় কামান রাখা আছে। তো অনেকেই হয়তো জানেন না যে রবীন্দ্র সরোবর কিন্তু কোনো প্রাকৃতিক লেক নয়, এটা কৃত্রিমভাবে খনন করা লেক। এবং সেই খনন কার্যের সময় অনেক কিছু মাটির নিচ থেকে উঠেছিল, তার মধ্যে এই কামানগুলোও উঠেছিল মাটির নিচ থেকে, যেগুলো এখানে সংরক্ষিত করে রাখা আছে। এবং ঐতিহাসিকরা মনে করেন যে এই কামানগুলো বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার। তো এখানে সুন্দরভাবে কামানগুলো সংরক্ষিত করে রাখা আছে। যদি ১২ নম্বর গেট দিয়ে ঢুকে লেককে ডান দিকে রেখে জাস্ট ৫ মিনিট হাঁটলেই এই কামানগুলো দেখা যায়। ১৯২০-র দশকে ক্রমবর্ধমান জনসংখ্যাকে মাথায় রেখে কলকাতার দক্ষিণ দিকটাকেও একটা বাসযোগ্য জায়গা করে তোলার জন্য, কারণ তখন এই দক্ষিণ দিকে জায়গাগুলো ছিল জলাভূমি এবং জঙ্গল ছিল। তো এই জায়গাগুলোকেও ঠিকঠাক একটা জায়গা করে তুলে একটা বাসযোগ্য, মানুষের বাসযোগ্য এলাকা করে তোলার জন্য তখনকার কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা সিআইটি তারা একটা পরিকল্পনা করে যে একটা লেক খনন করে মাটি তুলবে এবং সেই মাটি দিয়ে আশেপাশে জলাভূমি, জঙ্গল সেগুলো ভরাট করে মানুষের বসবাসের জন্য একটা সুন্দর জায়গা গড়ে তুলবে। এবং তখন এই লেকটা খনন করে এ থেকে যে মাটি উঠেছিল, সেই সব মাটি তুলে মূলত বালিগঞ্জ, সাদান অ্যাভিনিউ, ঢাকুরিয়া এবং লেক গার্ডেন্স, এই জায়গাগুলো ভরাট করা হয়েছিল এবং এই জায়গাগুলো মানুষের বসবাসের যোগ্য করা হয়েছিল। তো হিসেব মতো তাহলে এই লেকের বয়স ১০০ বছরেরও বেশি এবং এখানে নাকি অনেক এরকম গাছ আছে যেগুলোর বয়সও ১০০ বছর মতো। তো লেকের আয়তন প্রায় ৭৩ একর মতো। তো লেক খনন করার পর তখনকার কর্তৃপক্ষ ভাবলেন যে এই লেকের চারদিকে সৌন্দর্যায়নের জন্য প্রচুর গাছ ওনারা লাগিয়েছিলেন। তো সেইসব গাছ আছে। তাছাড়া পরবর্তীকালে বিভিন্নভাবে এই লেকের সৌন্দর্যায়ন করা হয়েছে, অনেক গাছ লাগানো হয়েছে, অনেক মানে অনেক কিছুই হয়েছে। তো বর্তমানে এখানে অনেকগুলো রোয়িং ক্লাব আছে, অনেকগুলোই আছে, যেখানে সোম থেকে রবি পর্যন্ত পুরো সপ্তাহে সকাল বিকেল রোয়িং প্র্যাকটিস হয়। ওগুলো খুব সকালে এলে এগুলো দেখা একটা বিশেষ প্রাপ্তি। আর তাছাড়া সুইমিং পুলও আছে। তো এইখানে বিভিন্ন রকমের গাছ, অনেক রকমের গাছ আছে, গাছপালা। আর সকালবেলা এলে এত পাখির ডাক এখানে শুনতে পাওয়া যায়, এত সুন্দর, লেকের সুন্দর হাওয়া দিচ্ছে, মানে অপূর্ব একটা সুন্দর পরিবেশ তৈরি হয়।
সবুজ বনানী আর জলাশয় নিয়ে এই পুরো জায়গাটা প্রায় ১৯২ একর মতো। তো তখনকার যিনি এই মেন উদ্যোগ নিয়েছিলেন যে এখানে মাটি খনন করে সেই মাটি দিয়ে চারপাশে এলাকা উঁচু করবেন, মানে উন্নত করবেন, মানুষের বাসযোগ্য করবেন, তার নাম ছিল সিসলি বম্পাস। তাই যখন প্রথম লেকটা খনন হয় এবং প্রাইমারিভাবে এই লেকের নাম ছিল বম্পাস লেক। পরবর্তীকালে এই এলাকার নাম ঢাকুরিয়া অনুসারে, এই এলাকার নাম অনুসারে এই লেকের নাম হয়েছিল ঢাকুরিয়া লেক এবং এরপরে ১৯৫৮ সালে কবিগুরুর নামে এই লেকের নাম হয় রবীন্দ্র সরোবর লেক। বর্তমানে এখানে অনেক কিছুই আছে, মানে এটা শুধু একটা যে মর্নিং ওয়াক করার বা রোয়িং করার জায়গা নয়, এখানে এটা একটা পুরো দমে ট্যুরিস্ট স্পট এবং সকাল সন্ধ্যা সুন্দরভাবে সময় কাটানোর একটা জায়গা। এখানে একটা চিলড্রেন সাফারি পার্ক আছে, এখানে নজরুল মঞ্চ নামে একটা মুক্ত মঞ্চ আছে। এখানে একটা দ্বীপের মধ্যে একটা মসজিদ আছে যেটার বয়স এই লেকটার থেকেও বেশি এবং এখানে একমাত্র কলকাতার একমাত্র জাপানি বুদ্ধ মন্দিরও এই লেকের গেটের একটা গেটে আছে। তো এখানে এলে কিন্তু এই সবগুলো জিনিসই ঘুরে দেখা যায়, মানে শুধু যে লেকে বিকেলবেলা করে যদি আসা হয় সময় হাতে নিয়ে, তাহলে কিন্তু লেকও ঘুরে দেখা যাবে এবং প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখা যাবে। তো বর্তমানে আমি পৌঁছে গেলাম এখানে মা ফিরে এলো বলে একটা দুর্গা মিউজিয়াম আছে তার সামনে। তো জাস্ট একটুখানি হাঁটলে ১২ নম্বর গেট থেকে মিনিট ১০ হাঁটলেই কিন্তু এখানে পৌঁছে যাওয়া যায়। তো অন্য কোনো দিন আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো মা ফিরে এলো মিউজিয়ামে কী আছে এবং কী রাখা হয়। বর্তমানে আমি আবার এগিয়ে চললাম। তো সামনের দিকে একদিকে রোয়িং করছে ওগুলোও দেখার ইচ্ছে, মানে নেশা ছাড়তে পারছি না, আবার একদিকে পাখির কলকাকলি শুনতে শুনতে আমি এগিয়েই চললাম সামনের দিকে, আরও কিছু আছে দেখার জন্য এবং আমার ময়নার চোখ দিয়ে, মানে আমার ক্যামেরার চোখ দিয়ে আপনাদেরকেও দেখানোর জন্য আমি ধীরে ধীরে এগিয়ে চললাম। এরপরে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, একটা ছোট্ট ঝুলন্ত ব্রিজ দেখাবো, তার জন্য রেডি থাকুন। সকাল সকাল এখানে তো মর্নিং ওয়াকার প্রচুর। আমি এসছি শুধু ব্লগ করতে, কিন্তু বাকি সবাই মর্নিং ওয়াক করছে। আর এক্সট্রা প্রাপ্তি হচ্ছে রোয়িং হচ্ছে দেখা, খুব ভালো লাগছিল জিনিসটা দেখতে। এক্সট্রা প্রাপ্তি। তাছাড়া পাখির আওয়াজ এখানে তো সবসময়ই থাকে, এখনও আছে। সকালে পাখির আওয়াজটা একটু বেশিই থাকে, তো পাখির আওয়াজ তো আছেই। তো আমি হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি। আমি ওই দুর্গা ফিরে এলো মিউজিয়াম পেরিয়ে আবার সামনের দিকে হাঁটছি। হাঁটতে হাঁটতে ভালোই লাগছে সকালবেলা। বৃষ্টিকালটা সবে শুরু হয়েছে, গরম আছে তবুও বর্ষাটা সবে শুরু হয়েছে। আর এগুলো গাছের তলায় বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে, এখানে তো ঠান্ডা লাগেই। এই যে সামনে লাইট পোস্টগুলো দেখা যাচ্ছে, কালো কালো লাইট পোস্টগুলো, এগুলোও কিন্তু ব্রিটিশ আমলেই এখানে রাখা, মানে ব্রিটিশ আমলেই লাগানো হয়েছিল। রাত্রে এগুলো জ্বলে কিনা আমি জানি না, রাত্রে আমি এদিকে আসিনি। আর এইগুলো দেখা যাবে, এটা কিন্তু লেকের সাইড ছেড়ে, একদম লেকের সাইড ছেড়ে ভেতরের দিকে একটু হাঁটতে এলে তখন রাস্তার ধারে এই লাইট পোস্টগুলো দেখা যাবে। সুন্দর একটা যেন মানে ব্রিটিশ লুক লাগে এই রাস্তা দিয়ে হাঁটতে। আর সুন্দর সবুজ গাছপালা ভেতর দিয়ে পাখির ডাক শুনতে শুনতে হাঁটার তো একটা আলাদাই মজা আছে। এই রবীন্দ্র সরোবরের লেক খনন মানে এখান থেকে মাটি খুঁড়ে চারদিকে একটা বিশাল এলাকা জুড়ে দক্ষিণ কলকাতায় বাসযোগ্য জায়গা গড়ে তোলা এবং এই তারপরে লেকের চারদিকে সৌন্দর্যায়ন, এইসবের পেছনে যে ৩ জনের নাম একদম গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে একজন তো হলেন যিনি মূল উদ্যোক্তা, যিনি প্রথম বলেছিলেন যে এখান থেকে মাটি তুলে চারদিকে ফেলা হবে এবং এখানে একটা হ্রদ তৈরি করা হবে। তো উনি হলেন যে সেসিল হেনরি বম্পাস, যার নামে প্রথম দিকে এইটার নাম ছিল বম্পাস লেক। এছাড়া তখনকার কেএমসি এবং সিআইটির চিফ ইঞ্জিনিয়ার ছিলেন এমআর অ্যাটকিন্স। তিনি কিভাবে মাটি খনন করা হবে এবং মাটি খননের পদ্ধতি এইসব উনি মানে রক্ষণাবেক্ষণ করতেন, মানে ডিরেক্ট করতেন। আর ছিলেন আমাদের একজন বিখ্যাত বাঙালি সিভিল ইঞ্জিনিয়ার প্রবোধচন্দ্র চ্যাটার্জি, যিনি শিবপুর বিই থেকে পাশ করেছিলেন। তিনি এই মাটি তুলে
তোলার পর চারদিকে যে একটা ভারসাম্য নষ্ট হবে, এক জায়গার মাটি খনন করলে চারদিকে ধস নামবে, সেই সব কীভাবে মানে মেনটেন করা হবে এবং কী পরিমাণে গাছপালা লাগানো হবে, এই সবের দায়িত্বে ছিলেন তিনি। তো এই তিনজনের নাম না করলে কিন্তু রবীন্দ্র সরোবরের ইতিহাস সম্পূর্ণ হয় না। এনারাই তখন এই এত সুন্দর একটা আমরা আজকে যে জায়গাটা দেখতে পাচ্ছি রবীন্দ্র সরোবর লেক, এত গাছপালা মানে পাখি এত কিছু আছে, কিন্তু তার সব কিছুই কিন্তু এনাদেরই অবদান। রাম সীতা বলো, রাম সীতা বলো, বদনে ভোরে, রাম সীতা বলো, রাম সীতা বলো, মনের আনন্দে, মধুর মধুর সুরে, রাম সীতা বলো, রাম সীতা বলো, বদনে পরে মধুর মধুর সুরে, বন্ধু বাজে, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই। এখন আমি লেকের ভেতর থেকে বেরিয়ে লেক গার্ডেন্স ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে, যেখানে এখানে উল্টো দিকে কিন্তু এই রবীন্দ্র সরোবরের 7 নম্বর গেটটা দেখা যাচ্ছে। রবীন্দ্রনাথের একটা সম্পূর্ণ মূর্তি আছে, স্ট্যাচু আছে, আর হচ্ছে 7 নম্বর গেট। এই 7 নম্বর গেটের উল্টো দিকেই বিভিন্ন রোয়িং ক্লাবগুলো আছে, এবং তার সাইড দিয়ে গেলেই দেখা যাবে যে এখানকার রবীন্দ্র সরোবর লেকের আরেকটা দর্শনীয় জায়গা, একটা ঝুলন্ত ছোট্ট একটা ঝুলন্ত ব্রিজ আছে। সেই ঝুলন্ত ব্রিজ দিয়ে তার ভেতরে একটা দ্বীপ আছে, যেখানে একটা মসজিদ আছে, সেখানে যাওয়া যায়। এই রাস্তাটার নাম হচ্ছে দেবকী কুমার বোস সরণি। এই লেক ক্লাব এর সাইড দিয়ে এই দিক দিয়ে গেলে সেই ছোট্ট ঝুলন্ত ব্রিজটা আছে, যেখান দিয়ে ওই দ্বীপের মধ্যে যাওয়া যাবে। এখন আমি সেই দিকেই যাচ্ছি। এই যে ঝুলন্ত ব্রিজ। পুরো লেকটাতেই কিন্তু ওই ব্রিটিশ আমলের লাইট পোস্টগুলো এখনও আছে। এই হচ্ছে সেই ছোট্ট ঝুলন্ত ব্রিজ। এখন আমি দাঁড়িয়ে আছি ওই ছোট্ট ঝুলন্ত ব্রিজের ওপরে, যেটা লেকের অন্যান্য দিক থেকে দেখা যায়, বিশেষ করে 12 নম্বর গেট দিয়ে ঢুকলে দেখা যায়। এই লেকটায় মাঝখানে ওইদিকে একটা দ্বীপ আছে, সেই দ্বীপের সঙ্গে সংযোগ স্থাপন করেছে সুন্দর কিউব দ্বীপ। দ্বীপের মধ্যে একটা মসজিদ আছে দেখতে পাচ্ছি। তো আপনারা চলুন আমার সাথে এই ঝুলন্ত ব্রিজ দিয়ে এবং সাইডের অপূর্ব সাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। ওই মাঝখানেও একটা দ্বীপ আছে, ওই দূরেও আর একটা দ্বীপ আছে, তবে ওই সব দ্বীপের কোনো সংযোগস্থল নেই, কোনো ব্রিজ নেই।
এই যে দ্বীপটা আছে এই দ্বীপের সঙ্গে এই ছোট্ট ব্রিজটা দিয়ে সংযোগ করা হয়েছে। এই যে এখনো বোয়িং চলছে এদের, এখান থেকে স্টার্টিং পয়েন্ট। এই ঝুলন্ত ব্রিজের ওপর থেকে লেকের জলটা তিরতির করছে, জাস্ট অসাধারণ লাগছে। ওপরে আকাশের প্রতিচ্ছবি, নীল আকাশের প্রতিচ্ছবি পড়েছে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এটা হচ্ছে হিজল গাছ, আর এই গাছটা কিন্তু মসজিদ যতদিনের প্রায় ততদিনেরই। এখানে যিনি থাকেন দাদা রক্ষণাবেক্ষণের জন্য মসজিদে, উনি বললেন যে এই গাছটা যতদিনের মানে মসজিদ যতদিনের 1824 সালে এটা এস্টাবলিশড হয়েছিল ততদিনকার কিন্তু এই হিজল গাছ। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর মসজিদের ভেতরে কোনো ভিডিও করা নিষেধ, তাই কোনো আমি দেখালাম না। খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আমি এখন বেরিয়ে যাচ্ছি। আমি এই ওখানে ওই হিজল গাছের ফল নিলাম, কিছু ফল নিয়ে আবার বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগছে, এত সুন্দর এই ব্রিজের ওপরটাতে লাগছে। ব্রিজটাও কিন্তু অনেক পুরনো, 1926। তার আগে হয়তো এই মসজিদে আসার জন্য ওনারা নৌকা টোকা ব্যবহার করতেন। তো লেকটা যখন খনন হয়, যেটা ওনারা বললেন, তখন কিন্তু মসজিদটা তার আগে থেকে ছিল বলে ওটাকে ইনট্যাক্ট রেখে তার চারদিকে খনন করা হয়। এইটা হচ্ছে হিজল গাছের ফল। সুন্দর হাওয়া দিচ্ছে, এই যে পেছনে পুরো লেকটা। খুব সুন্দর। আর এই যে ব্রিজের ওপর থেকে ওই যে ওদিকে দেখা যাচ্ছে, এগুলো সবই রোয়িং ক্লাব। এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে এদিকটা থেকে, একদম লেকের ওপরেই আছে ক্লাবগুলো। এদিকে যেতে যেতে এদিক থেকেও দেখা যাচ্ছে সব রোয়িং ক্লাবগুলো, ওই যে যাচ্ছে নৌকো নিয়ে। লেক গার্ডেন্স ব্রিজের ওই দিকটাতে 7 নম্বর গেট। তো এই দিকটাতে এই যে ছোট ব্রিজটা আছে, এই ছোট ব্রিজটার কাছে যে ক্লাবগুলো আছে এগুলো সবই রোয়িং ক্লাব। তো এবার আমি আবার বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আবার 12 নম্বর গেটে ঢুকবো। ঝুলন্ত ব্রিজ থেকে বেরিয়ে ডান দিক দিয়ে আমি কিন্তু আবার সরোবরের ভেতরের দিকে ঢুকছি 8 নম্বর গেট দিয়ে। এর ফলে কিন্তু আমি সরোবরটাকে পুরো রাউন্ড করে কভার করছি, মানে 12 নম্বর গেটে ঢুকে সরোবরকে ডান দিকে রেখে এগিয়ে এগিয়ে সব কিছু দেখতে দেখতে সরোবরটাকে পুরো কভার করে আবার আমি 8 নম্বর গেট দিয়ে আবার সরোবরের দিকে ঢুকলাম, এবং আবার আমি 12 নম্বর গেটের দিকেই একদম যাচ্ছি। তো এখানে কিন্তু প্রায় 9,000 থেকে 11,000 মতো তো গাছ আছে, এবং প্রায় 366টি প্রজাতির গাছ আছে। তো 8 নম্বর গেট দিয়ে ঢুকলে কিছু দূর গেলেই কিন্তু একটা মানে সরোবর দেখা যায়, যেখানে শুধু পদ্ম ফুলের গাছ, মানে পদ্ম ফুল আছে ভর্তি পুকুরটা। এটা কিন্তু মূল লেকের সঙ্গে কোনো সংযোগ নেই, আলাদাভাবে ছোট্ট মতো একটা সরোবর। ভেতরে মাঝখানে ফাউন্টেন টাউন্টেনও আছে এবং পদ্ম ফুল ফুটে আছে। এটা পদ্ম সরোবর নামেই পরিচিত। তো এর সাইড দিয়ে এগিয়ে গিয়ে আমি আবার 12 নম্বর গেটের দিকেই এগোতে থাকলাম। তো যেটা বলছিলাম, এখানে প্রায় 366 প্রজাতির গাছ আছে, এবং এদের মধ্যে প্রায় 7,500 এমন গাছ আছে যাদের বয়স কিন্তু 70 থেকে 100 বছরের বেশি, বা 100 বছর মতো। আর এই দূরে যে দেখা যাচ্ছে দ্বীপটা, এই দ্বীপের সঙ্গে মূল ল্যান্ডের কোনো যোগ নেই, কিন্তু ওখানেই সব পরিযায়ী পাখি আসে। আর এখানে কি গাছ নেই, মানে পলাশ, রুদ্রপলাশ, কৃষ্ণচূড়া, দেবদারু, আম, জাম, তেঁতুল, লিচু, হিজল, সশেষ, সুন্দরী, নানা রকমের গাছ আছে এখানে। তো সিজন অনুযায়ী যে গাছে যখন ফুল ফোটে তখন সেই সময় এলে গাছের ফুল দেখা যায়। আর ওই দ্বীপটা হচ্ছে ওই দূরের ওই দ্বীপটা, যেটা মেনল্যান্ডের সঙ্গে কোনো যোগ নেই, কিন্তু ওই দ্বীপটাতেই পরিযায়ী পাখি আসে শীতকালে। অনেক রকমের পরিযায়ী পাখি আসে, তবে এখন নাকি পলিউশনের জন্য কমে গেছে সংখ্যাটা। এছাড়াও সারা বছরই কিন্তু ওখানে বিভিন্ন রকমের পাখি থাকে, যেটা খালি চোখে না দেখা গেলেও বাইনোকুলার দিয়ে দেখা যায়। প্রচুর পাখি দেখা যাচ্ছে। আমিও জুম করে খানিকটা দেখানোর চেষ্টা করছি, যদিও পাখি অতটা
আমি চিনি না কি কি পাখি না পাখি, কিন্তু প্রচুর পাখি বসে আছে দেখতে পাচ্ছি। তো আনন্দবাজারে একটা প্রতিবেদনে একবার পড়েছিলাম যে এখানে অনেক না এখানে একটা ঔষধি জোনেরও একটা গাছ, মানে ঔষধি গাছ সব আছে, একটা জোন করা হয়েছে হার্বাল জোন নামে, যেখানে 120 প্রজাতির ঔষধি গাছ লাগানো আছে। অবশ্য আমি ওই জায়গাটা এখনো খুঁজে পাইনি, তাই আপনাদেরও দেখাতে পারলাম না। আর অনেক গাছেই কিন্তু কিউআর কোড লাগানো হয়েছে এখন, যে কিউআর কোডের কাছে মোবাইল ধরলেই ওই গাছের কি প্রজাতি, হিস্ট্রি এইসব কিছু জানা যাবে। তো সবুজ গাছের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমি এগিয়ে চলেছিলাম। ঢোকার সময় যেটা বলেছিলাম গরম লাগছে, এখন কিন্তু আর গরম লাগছে না। সত্যি সবুজ প্রকৃতির একটা আলাদাই মানে আন্তরিকতা আছে, সে সব মানুষকেই শান্তি দেয়, ঠান্ডা দেয়, চোখও জোড়ায় এবং শরীরও জোড়ায় ঠান্ডাতে। এভাবে আমি ধীরে ধীরে আবার এগিয়ে চললাম 12 নম্বর গেটের দিকে। তো আমার সাথে রবীন্দ্র সরোবর লেকটা ঘুরে দেখতে আশা করি আপনাদের সবার ভালোই লাগলো। তো কোনো একটা উইকেন্ডে বিকেলে সবাইকে নিয়ে সপরিবারে এখানে আসা যায়। শীতকালে তো আসেই অনেকে, সকালে মর্নিং ওয়াক করতেও অনেকে আসে, সকালবেলাও এসে মর্নিং ওয়াকের মতো করে সব কিছু ঘুরে ঘুরে দেখা যায়। দুর্গা মিউজিয়ামটা 6টা থেকে খুলে যায়, সকাল 6টা থেকে খুলে যায়, আর সব কিছুই তো ওপেন। তো সুন্দরভাবে আশা করি ঘুরে ঘুরে দেখলাম, সবার খুব ভালো লাগলো, একদম প্রকৃতির মাঝখানে সবুজে সবুজ। তো এইভাবেই জানা অজানা আমাদের ভারতবর্ষ, কলকাতা, আমাদের পশ্চিমবঙ্গে জানা অজানা বিভিন্ন জায়গার অনেক কিছু জিনিস দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বারো নম্বর গেট দিয়ে কিছুটা ঢুকলেই বাম দিকে পড়ে 1 নম্বর গেট। এই 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে জাস্ট 2 মিনিট বাদেই আছে কলকাতার একমাত্র জাপানিজ বুদ্ধ মন্দির, যেটা সকাল 6টা থেকে 8টা এবং রাত্রিবেলা 6টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। তো এই বুদ্ধ মন্দিরেও আমি আপনাদের আর একদিন অন্য একটা ব্লগে নিয়ে যাব। তো কেমন লাগলো আমার সাথে রবীন্দ্র সরোবর লেকটা ঘুরে দেখতে, রবীন্দ্র সরোবরের লেক এবং তার ভিতরে দুর্গা মিউজিয়াম, ছোট ব্রিজ পেরিয়ে লেক মসজিদ, এগুলো দেখতে কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলো নিশ্চয়ই। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার সাথে এইরকম আমাদের ভারতবর্ষের ছোট ছোট কিছু বা না জানা কিছু তথ্য বা ছোট ছোট জায়গা ঘুরে দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতপা। তো ভালো লাগলে লাইক শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন। তো এইভাবেই আমার সাথে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছোট ছোট জানা অজানা জিনিস সুন্দর করে সবিস্তারে ডিটেলস দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আর আবার দেখা হচ্ছে, আজকের মতো ব্লগটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতপা। কাজ তো করবো তো আমি আবার।